সুস্থ একটা মানুষকে অসুস্থ করে হসপিটালে ভর্তি করানো হলো। সামান্য জ্বরকে কেন্দ্র করে টেস্ট করাতে এসে হসপিটালে অ্যাডমিট হওয়ার ঘটনাটা বিরল, একদমই বিরল। এই সেই বিরল কাজটাই করে দেখালো তৌসিফ। ওর সামনের বেডেই শুয়ে আছে পৌষ, অথচ ওর মধ্যে ছিটে ফোটা অনুতাপ নেই, শোক নেই। এখনো দুটো টেস্ট বাকি। এই যে পৌষ এত করে বলেছে ও করবে না, কিন্তু তৌসিফের সাথে পেরে উঠছে না। না মানে নাই। তৌসিফের অনেক রূপ ছদ্মবেশ দেখা শেষ পৌষের, কিন্তু এই রূপ তেড়া যে তৌসিফ তা জানা ছিল না। ওর কথা থেকে টলানো গেলই না। পৌষ এবার নেতিয়ে পড়ল, জেদ রাগ কান্না সবই করলো ও। তবে লাভের লাভ কিছুই হলো না। ফলাফল শূন্যের কোঠায়। যাই বলুক, ফলাফল ঋণাত্মক। নিজেকে এবার ইলেকট্রন মনে হলো পৌষের। এত কিছু করলো, ধনাত্মক জীবন আর হলো না। মাথার উপরে ঋণাত্মক চিহ্ন নিয়েই আজীবন ঘুরতে হবে ওর। এই তৌসিফ ওকে ছাড়বে না, আর নাই পৌষ ছাড়তে দিবে। তবে এই মুহূর্তে বড়ই অসহ্য লাগছে তৌসিফকে। মুখটা কেমন ব্যথা ব্যথা করে রেখেছে। কেন রে শালা, তোর কিসের ব্যথা? ব্যথা তো পৌষের। অবস্থাখানা এমন যে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ লাগাবো কোথা। তৌসিফকে দেখেই পৌষের বলতে মন চাইল, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? শরীরটা দুর্বল হওয়াতে এই প্রশ্নটা করা হলো না। রাগে দুঃখে কোনো কথাই বলল না পৌষ। এতেও শান্ত নেই তৌসিফ। সোফা ছেড়ে উঠে পৌষের কাছে এলো। বেডে অসুস্থ হয়ে চিত হয়ে স্যালাইন খাচ্ছে পৌষ। একদম চুপ থাকা অবস্থায় তৌসিফ এসেই ঝুঁকে পড়ল ওর দিকে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করলো, কথা বলো। মুখ ঘোরালো পৌষ। শালা, বলে কিনা কথা বলো। কেন রে পৌষ, কেন কথা বলবে? তোর দাদার কেনা জমি পৌষের মুখ, যে কথা বললেই কথা বলবে? টু শব্দও করবে না পৌষ। তুই যদি এখানে ডিগবাজি জায়েদ খান সেজে দুটো পল্টিও মারস, তবুও পৌষ কথা বলবে না। তৌসিফ আরেকটু ঝুঁকে গেল পৌষের কাছে। ওর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেল পৌষ। একদম পৌষের মুখে এসে পড়ছে তপ্ত নিঃশ্বাস। তৌসিফ ওভাবে থেকেই বলল, কথা বলবে না? পৌষ বুঝি উত্তর দেয়। তৌসিফ বুঝলো, তাই তো কণ্ঠ খাদে নামিয়ে বলল, টেস্ট বাকিগুলোও করানো হবে, যতই ভং দেখাও না কেন। সাথে সাথে মাথাটা ঘুরে তাকালো পৌষ। টলমল চোখে জোড়া নিয়েই ভাঙা গলায় ঝগড়া শুরু করলো, আপনি একটা জঘন্য লোক, খারাপ লোক। নিশ্চয় কোথা থেকে কালো টাকা কামিয়েছেন, তাই আমার মতো ভোলাভালা বাচ্চা দেখে সেই টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছে। কি ভেবেছেন এতে টাকা শুদ্ধ হয়ে যাবে? জঘন্য লোক, আমার চোখের সামনে থেকে দূর হন। যান এখান থেকে। পৌষ কখনো কথা বলবেন আপনার সাথে। আপনি আমার ব্যথা কখনো বুঝবেন না। আর বলতে পারল না পৌষ। বরাবরের মতোই থুতনিতে বরাদ্দকৃত চুমোটা পড়ল সেখানে। তৌসিফ অতি নরম স্বরে বলল, আমার চিন্তা বুঝলে শেষের কথাটা বলতে না হানি। আপনার হানি, রস, চিনি, দই সব আপনি খান। আমাকে মাফ করুন। আপনার মতো মামাতো ভাই আল্লাহ যেন কাউকে না দিক। আমিন। তৌসিফ কথা হারালো। কাকে বোঝাবে? কে বুঝবে? বোঝার মেয়েটা। তৌসিফ শক্ত রইল। এখন নরম হয়ে কথা বললেই তৌসিফের ঘাড়ে উঠে ওর ঘাড়ই মটকাবে। এই পৌষ হচ্ছে এক বাদর, যাকে আদর দিলেই গাছে উঠে যায়। ও উঠে তো ওঠে, হাত পা ধরে টেনে ও নামানো যায় না। নার্স আসতেই তৌসিফ সোজা হয়ে দাঁড়ালো। নার্সটির মিটমিট করে হাসা দেখে গা পিত্তি জ্বলে উঠল পৌষের। নিজের ভালোর জন্যই চুপ রইল। অল্প হেসে নার্স বলল, স্যার, ম্যামকে নিতে হবে। তৌসিফ কপাল কুঁচকালো, বলল, এখানেই করাতে বলেছি তো আমি। একটা এখানে করবে স্যার, বাকি দুটোর জন্য একটু কষ্ট করতে হবে ম্যামকে। পৌষ নিজে নিজেই উঠে বসলো। তৌসিফ প্রথমে খেয়াল না করলেও হঠাৎ দেখলো নিজে নিজেই স্যালাইন খুলছে। তৌসিফ ধমকে উঠলো তখনই, এই মেয়ে, কি করছো? এক চড় মারবো। তাড়াতাড়ি ওটা ছিঁড়ে দিল পৌষ। নার্স এসে খুলে দিতেই পৌষ বলল, আপু, আমাকে একটু ধরে তুলবেন? শিওর ম্যাম। তৌসিফও এগিয়ে এসেছে ততক্ষণে ধরার জন্য, কিন্তু পৌষ ধরল না ওকে। নার্সকে ধরেই বেরিয়ে এলো।
তৌসিফ অল্প আহত হলো। টেস্ট করানো শেষ হতেই পৌষ হাঁপ ছেড়ে বাঁচল। নার্সটা তখন তৌসিফকে কিছু বলছে, তা দেখে তেতে উঠল পৌষের ভেতরে থাকা বউ আত্মাটা। দাঁত মুখ খিচিয়ে ডেকে উঠল, এই মেয়ে, এখানে আসো। নার্স সহ তৌসিফ চলে আসলো, তাকালো। পৌষ যেন এতে আরো চেতে গেল। শরীরে নেই শক্তি, যা আছে তা নিয়ে ঠেলে ঠুলে উঠল ও। পাশে থাকা চেয়ারে ভর দিয়ে এগিয়ে এসেই দাঁড়ালো দুজনের মাঝখানে। ঝাঁঝালো গলায় বলে উঠল, এত কি কথা, হ্যাঁ? নার্স থতমত খেয়েই পৌষ বলল, জোয়ান পুরুষ দেখলেই ছুকছুক করতে মন চায়, তাই না? এত যেহেতু ভালো লাগছে, তাহলে রেখে যাই এখানে, কি বলো? 1 মিনিট, তুমি কি জানো এই দামড়া বেটা 2 বিয়ে করছে? তার বাপ করছে 2 বিয়ে, দাদা করছে 14 বিয়ে, আর পরদাদা করেছে। এত কি কথা? নার্স থতমত খেতেই পৌষ বলে উঠল, জোয়ান পুরুষ দেখলেই ছুকছুক করতে মন চায়, তাই না? এতই যেহেতু ভালো লেগেছে, তাহলে রেখে যাই এখানে, কি বলো? 1 মিনিট, তুমি কি জানো এই দামড়া বেটা 2টা বিয়ে করছে? তার বাপ করছে 2 বিবাহ, দাদা করছে 14 বিবাহ, আর পরদাদা করেছে। পেছন থেকে মুখ চেপে ধরল তৌসিফ। ছাড়া পেতেই ছটফট করলো পৌষ। নার্স হতবাক হতবিহ্বল। পৌষকে টেনে কোলে তুলে নিল তৌসিফ। অতঃপর সোজা হাঁটা দিল বাইরে। বইয়ের এই পাগলামি মানতে ও বাধ্য। এতক্ষণ হাজার বউকে ধমকে ধামকে রাখুক, তাকে নিয়ে বইয়ের এই সেন্সিটিভিটি সে মাথা পেতে নিতে পারে। শুধু এটা কেন, বউ সুস্থ থাকার জন্য সে একটু কঠোর। না হলে তো সারাক্ষণই এই পাগলের ইশারায় নাচতে রাজি তৌসিফ। সোজা গাড়িতে বসালো ওকে তৌসিফ। ড্রাইভারকে আদেশ করলো, চলুন। পৌষের জন্য ঔষধগুলো আর নেওয়া হলো না, রিপোর্ট দিবে কাল পরশু। পেছনের সিটে বসে পৌষের মাথাটা নিজের বুকে নিল ও। শক্তি পৌষের আজ একটু কম, তাই তো ততটা নড়াচড়া করলো না, পড়ে রইল বুকে। বুকের কাছটা থেকে ঘ্রাণ এলো পৌষের নাকে। চোরের মতো ঘ্রাণ নিল পৌষ, রইল সেভাবেই। বাসায় ঢুকতেই বুয়ারা একে একে দেখে গেল পৌষকে। দরজা ধরে দাঁড়ানো মিনু ভেতরে ঢোকার সাহস পেল না। পৌষ দেখে ডাকলো, মিনু, কি চাই? ডাক শুনেই মিনু ঢুকলো। এদিকে ওদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, শরীর ভালা আপনার ছোট ভাবি? হুম। মিনু আর কথা খুঁজে পেল না, তাই মাথা নিচু করে চলে গেল। পৌষও আর ঘাটালো না, চুপ করে রইল। তৌসিফ বের হয়েছে 1/2 ঘন্টা হবে। বেটা আজ ভালোই ভং দেখাচ্ছে। কোলে তুলে ভেতরে এনেছে ওকে। পৌষ তখন বাঁকা বাঁকা দুটো কথা শুনিয়েছি। লাভ অবশ্য হয়নি তাতে। পৌষকে রুমে রেখে চেঞ্জ করিয়ে ভেগেছে হুড়োতাড়া করে। চোখ বুজে নিল পৌষ, একটু ঘুমানোর দরকার। আচমকা কথার শব্দ কানে এলো। ধীরে ধীরে মনে হচ্ছে কেউ শরীর বেয়ে বেয়ে উঠছে। একটা না, দুটো মানুষ। হঠাৎই মনে হলো কেউ বা কারা পৌষের গলা চেপে ধরেছে। ঝট করেই চোখ মেলল পৌষ। ওর যেন দমটা বন্ধ হয়ে আসছিল। চোখ খোলা মাত্রই একদম লাল হয়ে উঠল চোখ দুটো। কাঁচা ঘুমটা ভেঙেছে, তাই ঝট করে মাথাটা ধরে গেল। ইনিমিনিকে দেখেই পৌষ চমকালো। খুব করে অবাক হয়ে তাকিয়ে বলল, কোথা থেকে টপকালি দুটো? ইনিমিনি ওর গলা জড়িয়ে ধরে বলল, আমোদ পেতে থেতে আপা। পৌষ 2 বোনকে জড়িয়ে ধরল। দুজনেই কপালে চুমু দিয়ে জিজ্ঞাসা করলো, কার সাথে এলি? হেমু ভাই আনলো আপা। হুম, ঘুমা এখন। এতদিন পরে বোনের আদেশ অমান্য করলো না ওরা। বোনের গলা ধরেই ঘুমিয়ে গেল। তৌসিফ এসে অবাকই হলো বটে। এইসব বোনগুলো কি একই পদের? একটাকে জাগাতে এসে বাকি দুটোও ঘুমিয়ে গেল। বাইরে হেমন্ত বসা। তৌসিফ ডাকলো না পৌষকে, ঘুমাক একটু। হেমন্ত তৌসিফকে ফেরত আসতে দেখেই জিজ্ঞাসা করলো, পৌষ এলো না? ঘুমাচ্ছে। ইনিমিনি ওরাও ঘুম। হেমন্ত নিরাশ হলো। তৌসিফের সাথে কথা হলো গতকাল। বলেছিল পৌষকে বাসায় নিতে চাই তৌসিফ। সুন্দরভাবেই কথাটা কাটালো তখন। বউ বুঝি হাতছাড়া করার মানুষ তৌসিফ? যেই বউ তার পুরাই ঝাঁকানাকা। না জানি কোথায় চলে যায়, তাই তো তৌসিফ ছাড়ে না। কফিতে চুমুক দিল তৌসিফ, বলল, শরীর অসুস্থ এখন, যেতে দিব না আমি।
একদম মুখের ওপরে না করে দিল তৌসিফ। হেমন্ত আহত হলো। ছোট্ট পোষটাকে কোলে পিঠে করে মানুষ করে এখন কিনা শুনতে হচ্ছে তাকে নেওয়া যাবে না। তবু অনুরোধ করে উঠল হেমন্ত, আমারই বোন সে, খেয়াল রাখবে সবাই। বাবা মা থেকে চাচা চাচি সবাই দেখতে চাইছে। পিহা, জ্যৈষ্ঠ, চৈত্র সবাই অপেক্ষায় আছে। শ্রেয়া প্রেগনেন্ট, ও আসতে পারছে না। পৌষের সাথে ওর অ্যাটাচমেন্ট বেশি। একটা সপ্তাহের জন্য অনুমতি দিন না। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, ও যাবে না হেমন্ত। তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও হেমন্ত চুপ রইল। উঠে দাঁড়ালো সে, শুধু বলল, দেখা যাবে। জাগাবো না, শুধু দেখব, যদি অনুমতি দেন। এভাবে অনুমতি নেওয়ার কি আছে হেমন্ত? তোমারই তো বোন। আকাশ থেকে পড়ল হেমন্ত, এই তৌসিফ কোন ক্ষেতের মূলারে? কথার মার প্যাচে ফেলা। কেউ এর থেকে শিখুক। বোন দেয় না, এখন বলে তোমারই বোন। অসহায় চোখে তাকিয়ে হেমন্ত ভেতরে গেল। তৌসিফ সেসব গায়ে মাখে না। বউ ছাড়া সে বাঁচবে না। একদম দেবদাস হয়ে নেশায় বোধ হয়ে মরবে। হেমন্ত ঘুমন্ত ইনিমিনিকে নিজের কোলে নিয়ে বের হলো। দুটোই দুই কাঁধে, প্রচুর বায়না ধরে কেঁদে কেটে এসেছে। তৌসিফই বলেছিল আসতে, এখন ঘুম থেকে সে ডাকতে পর্যন্ত দিল না। হেমন্ত খুশি হলেও আবারও বিরক্তও হলো। ওকে দেখেই দাঁড়ালো তৌসিফ, বলল, ওদের রেখে যাও, থাকুক, পৌষের ভালো লাগবে। বাড়ি গেলেও ওর ভালো লাগতো। তৌসিফ হেমন্তের সাথে নিচ পর্যন্ত নামলো। গাড়িতে ওঠার পর তৌসিফ হাসি মুখে শুধু বলল, নিয়ে যাব আমি, চিন্তা করো না, ভালো রাখবো আমি। ভরসা না থাকলে বোন দিতাম না। হেমন্তের গাড়ি চলে গেল। ততটাও দূরের পথ না। ভেবেছিল পৌষকে নিয়ে যাবে, তাই তো গাড়ি নিয়ে এসেছিল। এখন বাড়ি গিয়ে কি জবাব দিবে সবাইকে? পৌষের ঘুম ভাঙতেই ও এদিকে ওদিকে তাকালো। তা দেখেই তৌসিফ বলল, কি খোঁজো হানি? আমার মাথা, বলেই বাইরে গেল। ফেরত এসেই বলল, ইনিমিনি না এসেছিল? চলে গিয়েছে। মাথায় বাজ পড়ার মতো চমকালো পৌষ। বলল, থাকতে বলবেন না? কার সাথে এলো? কখন এলো, কখন গেল? তৌসিফ ভাবলেশহীন ভাবেই বলল, বললাম তো ওদের রেখে যেতে। রাগে গা পিত্তি জ্বলে উঠল পৌষের। নাক মুখ খিচিয়ে বলে উঠল, কেন রেখে যাবে? ওদের বাপ মা নেই? আমার যাওয়ার কথা ছিল ওখানে। আপনার দোষ সব। এখনই যাব আমি, সরুন, সামনে আসবেন না একদম। ভয়ে আত্মাটা গলায় চলে এলো তৌসিফের। বউ যাবে, কেন যাবে? তৌসিফ থাকবে কিভাবে? পোষ ততক্ষণে উঠে এলোমেলো ভাবে রাগে কাঁপতে কাঁপতে রুম থেকে বের হচ্ছে। টেনে টুনে বউকে নিজের কাছে নিল তৌসিফ। পোষ বুঝি মানে? সে সমান তানে লাথি উষ্ঠা দিয়েই যাচ্ছে। তৌসিফ বাসায় নেই। দিন দুই রুম বন্দি থেকে নিজেকে আসামি মনে হচ্ছে পৌষের। এর জন্য সে দিন রাত খেয়ে না খেয়ে দায়ী করছে তৌসিফকে। কথাবার্তাও কম বলার চেষ্টা করছে। পৌষ অবাকও হয়। মানুষটা তার কথা শোনার জন্য মরিয়া হয়ে ওঠে। পৌষের কথা পেটে রাখতে পারে না। তার কষ্ট হয়, পেট ব্যথা করে। মনে হয় হাত কাটা ফকির সে। তাই তো পটর পটর করা শুরু করে ও। তৌসিফ তখন শোনে। সে মুখ বুজে শোনে। বগর বগর করতে করতে পৌষ যে কখন ঘুমিয়ে যায় তা নিজেও জানে না। বিছানা ছাড়ল পৌষ। গা টান দিল একদিন বিড়ালের মতো। পরনে থাকা জামাটা কোঁচকে আসে। যথাসম্ভব টেনে টুনে সোজা করলো ও। তৌসিফ মিয়া তাকে পাকিস্তানি স্যুট এনে দিয়েছে। কাপড় নিজের বাসায় এগুলো না থাকায় এগুলো পরেই দিন কাটাচ্ছে ও। সুতির এহেন আরামদায়ক পোশাক পৌষ ততটা পরতো না। পায়ের চপ্পল রাখা সামনেই। পৌষ দেখল, অতঃপর একটা শট মেরে একটা পাঠালো কাউচের নিচে, আরেকটা তৌসিফের জিমের ডাম্বেলের দিকে। ঢং দেখে সে মরে মরে। এত সুন্দর ঝাঁকানাকা ফকফকা ফ্লোর, এটাতে কেন চপ্পল পরে হাঁটবে ও? এখন ফ্লোরে তো আরামসে ভাত ঢেলেও ও খাতে পারবে। গায়ে ওড়না তুলে পৌষ বেরিয়ে এলো। হাতে থাকা বাটারফ্লাই ব্যান্ড দিয়ে ঝুটি করতে করতে বের হচ্ছিল ও। খেয়াল না করাতেই ধাক্কা খেলো সোহার সাথে। পৌষ মুখে সরি সরি বলে উঠতেই খ্যাটখ্যাট করে উঠল সোহা। মেজাজ তুঙ্গে তুলে ধমকে উঠল, দেখে হাঁটতে পারো না মেয়ে?
চোখ কোথায় থাকে তোমার? অসহ্য একদম। কোথা থেকে ধরে এনেছে এটাকে কে জানে। চলন্ত রেল গাড়ি নিয়ে এসেছে বাড়িতে একেবারে। পোষ বুকে হাত গুজে পরখ করলো সোহাকে। বাড়িতেই এক প্রকার নাইটি পরে ঘুরছে সে। মুখে আবার দেখে মনে হচ্ছে গোবর লেপ্টে দিয়েছে। পৌষের সন্দেহ যেন নিমিষেই ফুরালো। ও ভেবেই নিল তৌসিফের বাপের অবৈধ বা বৈধ সন্তানই এই সোহা। না হলে এত রূপচর্চা কিভাবে করে এই মেয়ে? দেখতে তো ফর্সাই, এখন সে কি চায় চেহারায় চামড়াও উঠে যাক? সোহা তখনই ধমকে উঠল পুনরায়, এই মেয়ে, কি বিড়বিড় করছো অসভ্য মেয়ে? পোষ চোখ দুটো ছোট করে তাকাতেই সোহা বিব্রত হলো। পোষ করা গলায় সোহার কথাগুলো উত্তর দিল, দেখেই তো হাঁটি খালা, চোখ এই দেখুন, চোখেই আছে, বলেই বড় বড় করে তাকিয়ে চোখ দেখালো। অতঃপর আফসোস করা কণ্ঠে বলল, আমাকে আমার বাড়ি থেকে ধরে না বিয়ে করে এনেছে আপনার ভাই, ওই যে আপনার তৌসিফ ভাই, আপনার কলিজার ভাই গুণধর ভাই। তো বুঝলেন তো, রেলগাড়ি না, বউ এনেছে আপনার তৌসিফ ভাই। দাঁত বের করে কেলিয়ে ক্যাবলা মার্কা একটা হাসি দিল পোষ। সেভাবেই প্রস্থান করলো সেখান থেকে। ছোঁয়া রাগে অপমানে ফুঁসতে লাগতেই পোষ দরজা অবধি গিয়েই বলে উঠল, খালাম্মা। আচমকা ডাকে সোহা তাকাতেই পোষ এক পাটি দাঁত বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। মুখে ওই যে গোবর লাগিয়ে কোনো লাভ নেই, দেখতে কিন্তু একই লাগে। মাঝখান থেকে আপনার কলিজার ভাই তৌসিফ, আর আমার জানের জান প্রাণের প্রাণ, যার উপরে আমার জান কোরবান, সেই জামাইয়ের টাকা বরবাদ হয়। বোঝেনি তো, স্বামীর টাকার প্রতি টান আছে না একটা। পোষ চলে গেল। সোহা হা করে তাকিয়ে রইল সেখানে। কি বললো এই মেয়ে? টাকার খোঁটা দিল সোহাকে? এত সাহস! কোথায় পেল এত সাহস? মিনু এসে আপাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, কি হয়েছে আপা? সোহার ধ্যান ভাঙল। আশ্চর্য গলায় বলল, আমার চেহারায় কি বলতো এটা? মিনু বুঝলো না, তাই বলে উঠল, জানি না তো আপা। ফেস প্যাক না এটা? এটা কি গোবর? মিনু এবার ফিক করে হেসে দিল। কুটকুট করে হেসে বলল, হ্যাঁ একদমই ঠিক বলেছ আপা, দেখেই কিন্তু গোবরই মনে হয়। একদম ওই রঙের এটা। গন্ধটাও কেমন যেন মনে হয় রাস্তা থেকে গোবর প্যাকেটে করে ওই দোকানে বিক্রি করে। মিনুর কথা শুনে সোহা কথার খেই হারালো। রাগে কষ্টে প্রস্থান করলো সেখান থেকে। ওয়াশরুমে ঢুকেই আগে মুখটা ধুয়ে নিল। এই অপমান মানার নয়। এত দামি অর্গানিক ফেস প্যাক, মূর্খগুলো জানে এটার মূল্য কত? পৌষকে ফকিন্নি বলে ডাকতেও ভুলল না সোহা। তার গা জ্বালা করছে। পৌষ এসেছে সোজা নিচে। তালুকদার বাড়িটার মেইন গেট দুটো। গাড়ি ঢুকলে বড়টা খোলা হয়, অন্যথা পকেট গেট দিয়েই সবাই যাতায়াত করে। এদিকে মানুষ আসলেও অনুমতি ছাড়া ভেতরে ঢোকা নিষেধ। পোষ একা একা হাঁটলো এদিকে ওদিকে। পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতেই দেখলো একটা নৌকা বাঁধা। শেষের সিঁড়িগুলো শ্যাওলার জন্য পিচ্ছিল বটে, তাই তো পোষ নেমেও নামলো না। পানিতে পড়লে রক্ষা নেই, একদম জয় বাংলা হয়ে যাবে ও। ওপরে এসে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকালো কিছুক্ষণ। বিশাল বড় গাছটা, সাইডে সারি সারি নারকেল গাছ। পৌষের মাথায় দুষ্টুমি চাপলো। নারকেল গাছ থেকে টাটকা নারকেল খেতে মন চাইল ওর। দারোয়ানকে বলতেই সে নাগালে বলে উঠল, এখনই দিচ্ছি ছোট মামি, আপনি ভেতরে যান, মামা দেখলে রাগ করবে। দূর মিয়া, আপনার মামার গুষ্টি কিলাই আমি। আসুন আপনি, ভয় কিসের? মনে রাখবেন, ভয় পেলেন তো হেরে গেলেন। ভয়কে জয় করতে খেতে হয় মাউন্টেনের ডিউ। খাবেন? দারোয়ান হতবাক। মানুষ এত বাচাল কিভাবে হয়? এও কি সম্ভব? মনে হচ্ছে কান পেঁচিয়ে ফেলবে একেবারে। দারোয়ান নারিকেল পেড়ে দিল, কেটেও দিল। পোষ একটার অর্ধেক খেতে খেতে বলল, ওই পিচ্চিগুলো ওখানে কি করে? গেটের বাইরে একদল পিচ্চি খেলা করছে। দারোয়ান জানালো, পাশের বস্তিতে থাকে এরা, ওদের মা বাবারা এখানে কাজ করে। ওই যে ছোট্টটা আমার ভাগ্নে। পোষ যেন হাতে চাঁদ পেল, ঝট করে বলল,
এদেরকে ডেকে আনুন ভেতরে। দারোয়ান সাথে সাথেই না করলো, জানালো, বড় মামা রেগে যাবেন। আরে ধুর মিয়া, সরুন দেখি, আমি আনছি। বলেই পোষ নিজেই ওদেরকে ডাকলো, এই পিচ্চিরা, এখানে আয়। ডাক শুনতেই হৈ হৈ করে সবগুলো ভেতরে এলো। মিনিট পাঁচেক যেতেই এরা হাউকাউ শুরু করে দিল। এদের খেলাধুলা শুরু হয়ে গেল ততক্ষণে। পৌষ যেন বিয়ের পর এতদিনে মন খুলে খেলায় মনোযোগ দিল। কখন যে বিকেল কাটলো টেরই পেল না। এক প্রকার তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো তৌসিফ। পৌষের রিপোর্টগুলো ওর হাতে। সিঁড়িতে উঠতে উঠতে তৌসিফের কল এলো, কিন্তু ধরলো না তৌসিফ। আগে বউটাকে দরকার তার। নিজের ফ্ল্যাটে ঢুকেই দেখলো শুনশান নীরবতা। রুমে যেতেই ভ্রু যুগল কুচকালো ওর। এদিকে ওদিকে তাকিয়ে ডাকলো, পৌষরাত। না, উত্তর এলো না। পকেট থেকে মানিব্যাগটা বের করে ফোনটা বের করে বেডে ছুঁড়ে দিল পৌষ। হাত ঘড়ি খুলতে খুলতে ওয়াশরুমের দরজা নক দিল। না, নেই। বের হয়েও ডাকলো, হানি, কোথায় তুমি? উত্তর না আসাতে তৌসিফ এবার চিন্তায় পড়ল। জোরে বুয়াকে ডাকতেই তারা দৌড়ে এলো। তৌসিফ জিজ্ঞাসা করলো পৌষের কথা। বুয়ারা জানালো বিকালে পৌষ রুমেই ছিল। তৌসিফ এবার ভয়ঙ্কর ভাবে রেগে ধমক দিল, রুমে থাকলে নেই কেন? কোথায় ও? ভয়ে কাঁপছে সকলে। তখনই ফোন এলো রুমে। দৌড়ে গিয়ে দেখলো তৌফিক কল করেছে। না চাইতেও ধরলো ও। ওপাশ থেকে তৌফিক কড়া গলায় বলে উঠল, বাড়িটাকে কি এতিমখানা বানিয়েছো তুমি? একে তো এতিম নাজায়েজ মেয়ে বিয়ে করে আনলে, সেই মেয়ে নিয়ে যত কাহিনী। ওই মেয়ে এখন রাস্তাঘাট থেকে মানুষ তুলে বাড়িতে ঢোকাচ্ছে। তামাশা করছে ওই মেয়ে। একে সামলাও, না হলে। কল কেটে দিল তৌসিফ। দৌড়ে নামলো বাসা থেকে। বাড়ির পেছনে যেতে নিলেই দেখলো ঘাটে পড়ে এত এত বাচ্চা নিয়ে খেলছে পৌষ। দৃশ্যটা কিন্তু সুন্দর, অথচ ওই মুহূর্তে তা তৌসিফের কাছে তা সুন্দর লাগলো না। গটগট পা ফেলে সকলের সামনে দিয়ে গিয়ে পৌষের হাতটা টেনে ধরলো ও। চোখ তুলে তাকালো পৌষ। তৌসিফকে দেখেই হাসি মুখে বলে উঠল, হ্যাঁ আপনি? তৌসিফ তখন ভিন্ন ধ্যানে পৌষের হাত টেনে ধরে বলল, ভেতরে চলো। আরে খেলছি তো, দেখুন ওরা মালা গেঁথে দিল আমার। চলো বলছি। বেশ রেগে মেগে বলল তৌসিফ। পৌষ পাত্তা দিল না। ওর ঠায় দাঁড়িয়ে থাকতেই পৌষ এবার সজোরে ধমক দিয়ে উঠল, সোজা ভেতরে চলো পৌষরাত, তোমার পা বেড়ে গিয়েছে। বাচ্চাগুলো ভয়ে সেটিয়ে গেল। তা দেখেই পৌষ নাক ফুলালো। মান ইজ্জত আর রইল না। দারোয়ান তাকিয়ে আছে ভয়ে ভয়ে। পৌষ মুখ খুলে কিছু বলতে নিলেই তৌসিফ বাচ্চাগুলোকে ধমকে উঠল। সবগুলো ছুটে পালালো। সবচেয়ে ছোট্ট উষ্ঠটা উষ্ঠা খেয়ে পড়তেই পোষ নিজের হাত ছাড়িয়ে নিল জোর করে। বাচ্চাটাকে কোলে তুলে নিল মাটি থেকে। তৌসিফ চিৎকার করে দারোয়ানকে ডাকতেই সে দৌড়ে এলো। তৌসিফ পৌষের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দারোয়ানকে দিয়ে বলল, ওর বাসায় দিয়ে এসো। এক পলক অপেক্ষা না করেই পৌষকে টেনে টুনে নিল তৌসিফ। টলমলো চোখে পৌষ করলো না কিছুই। রুমে এনে একদম দরজাটা আটকে দিল তৌসিফ। পৌষ মুখ খুলতে নিলেই ধমকালো তৌসিফ, ঘাটে কি তোমার? কথা বলো। ওখানে কি সময় দেখেছো? এই মেয়ে, সময় দেখেছো? তোমার না শরীর খারাপ? আর যদি দেখছি। কথা কেড়ে রেগে পৌষ বলে উঠল, কি করবেন? কি করবেন আপনি? মুখ চেপে ধরল আচমকাই তৌসিফ। চোয়ালে চাপ দিতেই পৌষ থমকে গেল। টলমল চোখে পানি পড়ল। দাঁত চেপে তৌসিফ বলে উঠল, না মানে না। কি বলেছি বুঝেছো? আমার রাগ দেখতে যেও না পৌষরাত, ভয়ঙ্কর খারাপ হবে। কথা শুনবে, বাধ্য তুমি আমাকে শুনতে। আর বাইরে যাবে না। বেশি বার বাড়লে একদম ঘরের বাইরে পা রাখাটা নিষিদ্ধ করে দিব। অ্যান্ড ইউ নো আই ক্যান ডু দিস। কথাগুলো বলে তৌসিফ ছাড়লো ওকে। দুই পা পেছালো পৌষ। ঢোক গিলল দুটো তিনটে। তৌসিফ তখন ওয়াশরুমে ঢুকলো। পৌষ ওখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভাবলো কিছু। ছোট্ট বাচ্চাটা মাটিতে পড়ে গেল দৌড় দিতে গিয়ে। একদম ইনিমিনির সমান বাবুটা।
কত সুন্দর খেললো। সবগুলো মিলে পৌষকে কি সুন্দর মালা গেঁথে দিল। তৌসিফ কিনা ওদেরকেই ধমক দিল। মায়াও হলো না। বড় লোকরা কি এমনই হয়? গরিব পছন্দ না এদের, এদের কথাই শুনতে হয়। পৌষকে সে আজ বলেই দিয়েছে, পৌষ তার কথা শুনতে বাধ্য। কেন হবে না? মাগনা খাওয়া থেকে শুরু করে পড়াশোনা, পায়ের উপরে পা তুলে থাকা, কোনো কাজ নেই, সারাক্ষণ চাপা নাড়ানো, এত দামি দামি পোশাক, সবই তো তার দেওয়া। বিনিময়ে তো তারই গোলাম হতেই হবে পৌষের। এটা তো ভুল নেই। নিজের কষ্ট ভোলাতে আর কত তর্ক করবে ও, আর কত অস্বীকার করবে সে এতিম। তার বাবা নেই, মা নেই। বাবা মা ছাড়া একজন মানুষ ঠিক কতটা অসহায় তা পৌষ বাদে কেই বা জানে। বাচাল তো পৌষ ছোট থেকেই মনে কথা চেপে রাখে না, যা মুখে আসে তাই বলে দেয়। এই সাদা মনটাতে কাদা নেই তার। আচমকাই পৌষ ভাবল, তৌসিফ ভুলল না। তার কি দায়? সে পৌষকে পালছে। পৌষই বা কেন মাগনা থাকছে? বুয়ারা যেমন টাকার বিনিময়ে কাজ করছে, সেভাবে পৌষও বাধ্য, শুধু কাজগুলো ভিন্ন। চোখ মুছে বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়ল পৌষ। খট করেই দরজাটা খুলে ওয়াশরুম থেকে বের হলো তৌসিফ। পৌষ তখনই ঠাই শুয়ে আছে। তার চিন্তা জুড়ে হঠাৎই ভিন্ন কিছু। তৌসিফ ঠান্ডা মাথায় বউকে দেখল। তার আচরণে ভুল নেই। কেন সে তৌসিফের কথাগুলো শোনে না? কেন বোঝে না তৌসিফের ভয়? কত করে বলেছে সন্ধ্যার সময়টা ঘাটে না যেতে। তার ফুপির মৃত্যু সেখানেই হয়েছিল। লোকমুখে শোনা কথা হোক বা ভিন্ন কিছু, তৌসিফ পৌষকে নিয়ে অনেক বেশি সচেতন। পা টিপে বইয়ের কাছে এলো ও। পিঠে হাত রাখতেই পৌষ ঘুরে তাকালো। গাল দুটো লাল হয়ে আছে। আলতো হাত বোলালো তৌসিফ। ছোট্ট করে বলল, সরি। এতটা লেগে যাবে বুঝিনি হানি। পৌষ চুপ রইল। তৌসিফ ওর মুখটা ধরে বরাবরের মতোই থুতনিতে চুমু দিয়ে বলল, সরি তো আমার তোতা পাখি। গালে দুটো চুমু দিয়ে বলল, পুকুরে যেতে না করেছিলাম না হানি? বাচ্চাটার কি দোষ? কখন বলেছি ওদের দোষ? ধমক দিলেন যে, বাচ্চাটা পড়ে গেল তো। বেশি ভাবছ। আমার মতো এতিম সে, এতিমরা বেশি ভাবে। ওহো পৌষরাত, কি বোঝাবো তোমাকে আমি? বলেই জড়িয়ে ধরলো ওকে। পৌষ চুপ রইল। তৌসিফ জানালো, তোমার রিপোর্ট দেখে চিন্তায় ছিলাম আমি। স্বাস্থ্য ঠিক নেই তোমার, চিন্তায় মরে যাচ্ছিলাম। বাসায় এসে দেখি তুমি নেই। কেমন লাগে বলো? বড় ভাই ফোন দিয়ে উল্টো পাল্টা কথা বলল, তার মধ্যে বুয়ারা সঠিক খবর দিতে পারলো না। রাগ হওয়াটা কি স্বাভাবিক না? জি। পৌষের এহেন ঠান্ডা শব্দ হজম করা কষ্টসাধ্য। বুকটা যেন ছটফট করে ওঠে। তৌসিফ অস্থির হয়ে বলে উঠল, প্লিজ হানি, ডোন্ট ডু দিস টু মি। বি নর্মাল টু মি। সোহাকে বের করে দিন। দিব। আচ্ছা। পৌষকে তখনও বুকে চাপা তৌসিফ, অথচ মেয়েটা শক্ত হয়ে আছে। তার চোখের পানিতে পৌষের বুক ভিজছে। তৌসিফ ওকে ছাড়ল। ঠোঁটে চুমু চুমু দিয়েই বলল, কথা বলো না হানি। তৌসিফকে অবাক করে দিয়ে নিজের পরনে থাকা কামিজটা খুলে নিল ও। তৌসিফ অবাক হঠাৎ কাণ্ডে। পৌষ মাথা নিচু করে সহজ সরল গলায় বলে উঠল, ইউ ক্যান। আমি বাধা দিব না, কাঁদবো না। সত্যি বলছি। লাস্যময়ী নারী দেহ, যাকে খুব করে চাই তৌসিফ। বছরের পর বছর পুড়ে অঙ্গার ওর যৌবন। এহেন সময় পৌষের করা এহেন কাণ্ডে ঠিক কোথায় গড়াবে জল? স্রোতে ভেসে কোথায় যাবে তৌসিফ? নাকি এখানেই ডুবে মরবে পৌষের মাঝে? রুম জুড়ে একদমই নীরবতায় আচ্ছন্ন এক পরিবেশ। মৃদু হলদেটে আলোয় জ্বলজ্বল করছে পৌষের মুখটা, আর তাতেই অনিমেষ তাকিয়ে আছে তৌসিফ। জানালার ফাঁক গলিয়ে সুরসুর করে বাতাস বইছে। বাইরে বৃষ্টি বৃষ্টি একটা ভাব, অথচ বিকেল অবধি ছিল মিষ্টি রোদের ঝলক। পরিবেশ বাইরে ঠান্ডা হলেও ভেতরে খুব উত্তপ্ত। তৌসিফ প্রায় মিনিট 5 সময় লাগালো পৌষকে দেখতে। লজ্জায় ডুবে মরা বাকি পৌষের, অথচ ও ঠায় বসে আছে।
তার রূপের আগুনে হাতছানি দিয়ে ডাকছে তৌসিফকে। ভাবা যায় তৌসিফকে, এক তাগড়া জোয়ান সুপুরুষকে সে এভাবে ডাকছে। সে কি জানে এই মুহূর্তে তৌসিফ তাকে কি করতে পারে, ঠিক কতটা সহ্য করার ক্ষমতা আছে তার। তৌসিফ ওর দিকে তাকিয়ে ভাবল, নজর না সরিয়েই নিজের পরনে থাকা টি শার্টটা এক টানে খুলে নিল। অবহেলায় তা গিয়ে পড়ল ফ্লোরে। তৌসিফ কিন্তু নজর হাটালো না। এদিকে পৌষ মৌন। তৌসিফ চালাক পুরুষ, চতুরতা দিয়েই আজ এত দূর সে। হাত বাড়াতেই নিজের কম্পমান হাতটা ওর দিকে দিল পৌষ। তৌসিফ না তাকিয়েই শক্ত করে ধরল। তাকানোর সময় কই, তার নজর তো এই 20 বছর বয়সী নারীর পানে, যে তার পাগল করা রূপে ঝলসাতে চাইছে তৌসিফকে। আচমকাই পৌষকে নিজের দিকে টেনে নিল ও, একদম নিজের কোলের উপরে তুলে দুই গাল চেপে ধরল নিজের দুই হাতে। মুখ তুলে পৌষ আর তাকে অপলক দেখে তৌসিফ বাঁকা হেসে মুখ এগিয়ে নিতেই পৌষ চোখটা বুজে ফেলে। চুমু পড়ল ঠিকই, কিন্তু থুতনিতে। এই চুমুতেই যেন পৌষ পাগল হয় বেশি। তৌসিফ সরেনি, সে সরবেও না। লাগাতার থুতনিতে একের পর এক ওষ্ঠ ছোঁয়াতেই অতঃপর হঠাৎই ব্যথায় আহ শব্দ করে পৌষ। না চাইতেও চোখ গলিয়ে পানি বেরোলো তার। থুতনিতে কামড়ে ধরেছে তৌসিফ। তার সূক্ষ্ম দাঁতের এহেন কামড়ে পৌষের জান যাই যাই অবস্থা। অথচ সে থামছে না। তার মাথায় জেদ এখন একটাই, সে বিনিময়েই থাকবে এখানে, মাগনা না। তৌসিফ অবাক হচ্ছে, পৌষ থামছেই না। তাকে তো এবার জোরেই কামড় দিল। মুখে শব্দ করে চাদর খামছে ধরে পৌষ। ওর মনে হচ্ছে থুতনি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তৌসিফ নিজেই ছেড়ে দিল। পৌষের পিঠে হাত দিয়ে একদম নিজের কাছে নিয়ে গালে গাল মিশিয়ে নেশালো গলায় বলল, হানি, ক্যান আই হ্যাভ মোর? হুম। অনুমতিপত্র স্বাক্ষর পৌষের সাথেও মুখের স্বীকারোক্তি। কোথায় যাবে তৌসিফ? মন তো চাইছে এখানেই নিজের সমাধি দিতে। এত বছরের যাতনা এখানেই পৌষের মাঝে বিলিয়ে দিতে মন চাইল তার। না পেরে হুট করেই ওষ্ঠেই আঘাত আনলো ও। পৌষ তখন খেই হারাচ্ছে, কারণ ওর পিঠ জুড়ে তখন তৌসিফের হাতের বিচরণ। তৌসিফের মতো পুরুষকে পৌষের হার মানতে হলে আরো শিক্ষার দরকার, কারণ তৌসিফই তাকে ছক্কা মেরে বশে এনে ফেলেছে। ওষ্ঠ ছেড়ে গলায় কিছুক্ষণ উৎপীড়ন চালালো। পৌষও যখন দুই হাত বাড়িয়ে তৌসিফকে ধরল, ঠিক সেই চরম মুহূর্তে তাকে ছেড়ে দিল তৌসিফ। পৌষ তখন বৈঠাহীন এক নৌকা। কোথায় যাবে তার জানা নেই। তৌসিফকেও নিজে আটকাতে চাইল, কিন্তু পারল না। এত বড় মানুষটাকে ও বাগে আনতে পারল না। নারী তো সব পারে, পুরুষ নারীর কাছেই বাধা এই দিক দিয়ে। তাহলে কেন পৌষ পারল না? রাগে দুঃখে কান্না আসে ওর। হঠাৎই পেটে খামচে ধরে তৌসিফ। পৌষের মনে হলো নখ দাবিয়ে দিয়েছে সেখানে তৌসিফ। ওর ওপরে উঠে শুয়ে কাঁধে চুমু খেয়ে ফিস ফিস করে তৌসিফ জিজ্ঞাসা করলো, ইউ নিড মোর হানি? কান্না আটকালো পৌষ। পেটে হাত দিতে চাইলে পারল না। তৌসিফ আরো এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিল। এক চুমু খেলো লতিতে, অতঃপর সেখানেও কামড়ে দিল। নরম জায়গায় কামড় খেয়ে পৌষ না পেরে কেঁদেই দিল। ভীষণ জ্বলছে সেখানে, দম আটকে আসছে যেন। তৌসিফ একদম সরে গেল। কান ধরে উঠে বসলো পৌষ। সত্যি কানে জোরে কামড়ে দিয়েছে তৌসিফ। পৌষের মনে হলো রক্ত বের হচ্ছে সেখান থেকে। তৌসিফ সরে বসা থেকে ওঠে। দম ফেলে তৌসিফ বলে উঠল, বলেছিলে কাঁদবে না। পৌষ নিজের মুখ চেপে ধরল। হেঁচকি উঠে গিয়েছে ওর। কোনো মতে বলে উঠল, ভুলে কেঁদেছি, আর হবে না, আসুন আপনি। হানি, এভাবে তো হচ্ছে না। কি করব আমি? আমার সামনে এসো। উঠে তৌসিফের সামনে গিয়ে দাঁড়ালো ও। কান চেপে দাঁড়িয়ে আছে পৌষ। তৌসিফ পা থেকে মাথা পর্যন্ত দেখল, বলল, কান ছেড়ে দাঁড়াও।
পোষ তাই করলো, অল্প হেসে তৌসিফকে বলল, যা দেখাচ্ছ এর থেকে বেশি 2 দিন আগে দেখেছি। পোষ নিজের দিকে তাকালো। ওর পরনে শুধুই হাত কাটা, পেট পর্যন্ত ইনার। পোষ প্রশ্ন করলো, খুলবো? তৌসিফ চোখ তুলে তাকালো, আচমকাই বলে উঠল, আজ কি যা বলবো সবই করবে তুমি? আজ না, সারা জীবনই শুনবো। ভুরু কুচকালো তৌসিফ। পৌষের মনে কি চলছে তা বুঝছে না ও। হঠাৎই বলল, যা কষ্ট দিলাম তার থেকেও অনেক দিব। আচ্ছা। রাগে চোয়ালটা শক্ত হয়ে আসে তৌসিফের। এই মেয়ে কাকে তেজ দেখায়? তৌসিফকে? ও কি জানে তৌসিফ কি করবে? হঠাৎ পরিবর্তনের কারণটাই বা কি? তৌসিফ তো বলল, কেন তখন রাগ করলো? তবুও এই আচরণ কেন দেখতে হচ্ছে ওকে? আঙ্গুলের ইশারায় ডাকতেই পৌষ কাছে এলো। ওর হাত ধরে প্রায় ছুঁড়ে মারলো তৌসিফ বিছানায়। মুখের উপরে পড়ল পৌষ। কান্না করতে গিয়েও করলো না। আচমকাই ওকে সুযোগ না দিয়েই তৌসিফ হামলে পড়ল ওর ওপর। তৌসিফ পৌষের গালে আদরের সহিত চুমু দিয়ে বলল, এবার বলো কি হয়েছে? কিছু হয়নি। রাগ ওঠাচ্ছ হানি? যা বলবেন সব করব। ওই দিন ফিরিয়ে দিয়েছিলাম, তাই আজ কাছে টানছি। ওহো পোষরাত, হয়েছেটা কি? বলো আমাকে। তখনকার আচরণের কারণ তো বললামই। কিছু হয়নি, সত্যি বলছি। পোষকে এবার নিজের বুকে জড়ালো তৌসিফ। এতক্ষণ ওর উপরে ঝুঁকে ছিল, এখন ওভাবে ঝাঁপিয়ে পড়াতে মেয়েটা ভড়কে গিয়েছিল। তাই তো মাথায় হাত বুলিয়ে শান্ত করলো। তৌসিফ শুরুতেই বলেছিল, পৌষের মতো মেয়ে মুখ ফুটে তৌসিফকে ডাকার নয়। তৌসিফের বুকেই রইল পৌষ। তৌসিফ ছাড়বার পাত্র নয়। তাই তো মাথায় চুমু দিয়ে আদুরে গলায় ডাকলো, আমার তোতা পাখি। হুম। এমন করছো কেন হানি? কেমন করছি আমি? আজ থেকে যা বলবেন তাই করব। বুয়ারা যেমন কাজের বিনিময়ে টাকা পায়, তেমনি আমাকে খাওয়ানো পরানো, এত বিলাসিতা দেওয়ার বিনিময়ে আপনার শয্যাশায়ী হব আমি। যা বলবেন তাই করব। মাগনা আর কত অন্যদের ঘাড়ে বসে খাবো? আপনিই তো বললেন আমি বাধ্য আপনার কথা শুনতে। কেউ কাউকে মাগনা রাখে না। আমার বাবার বাড়ি থাকতাম আমি, অথচ দেখুন না, চাচারা রাখলো না। আমাকে পেলেছে, এই খোঁটা দিয়ে বিদায় করলো আমাকে। মা বাবা থাকলে এটা হতো না। আসলে আমার মতো এতিমদের মতো এত মুখ চালানো উচিত না, এটা চাচির বোনও বলতো। কিন্তু কি করব, ছোট থেকেই মুখ চলে বেশি। এতিম তো, তাই শাসনের অভাবে বিগ্রানো রয়ে গেলাম। বেশ ঠান্ডা গলায় কথাগুলো বলে গেল পৌষ, অথচ তীরের বর্ষায় গিয়ে বিঁধল তৌসিফের বুকে। বুয়াদের সাথে পৌষ তুলনা দিল নিজের। নিজেকে কেন, কোন পর্যায়ে দাঁড় করালো ও? বিনিময়ে নাকি নিজের দেহ দিবে, ও তৌসিফকে তাও আবার। সেই হিসেবে পৌষ কোথায় দাঁড়ালো? ও কি আদৌ বুঝলো নিজেকে কোন কাঠগড়ায় দাঁড় করিয়েছে ও? তৌসিফ খেয়াল করলো ওর বুকে নরম ঠোঁটের স্পর্শ। চোখ বুজে নিল তৌসিফ। তার এই বুকটাতে জীবনে দুটো নারীকেই অধিকার দিয়েছিল ও। এখন যুক্ত হলো পৌষরাত। মা তাকে ছেড়ে চলে গেল, অন্যদিকে মাঝ রাস্তায় প্রেয়সী। সেও বহু বছর আগে এভাবে তৌসিফের বুকে চুমু দিত। যখনই নতুন কোনো গোল্ডের কিছু দেখলো, তখনই এই আদর পেত তৌসিফ। অথচ নারী আর পরিস্থিতি ভিন্ন। পৌষের মাথায় হাত দিয়ে মোলায়েম গলায় বলল, আর কত নিজেকে নিচে নামাবে পোষরা? এবার থেমে যাও হানি। পোষ থেমে গেল। ও এখনো বুকেই আছে। তৌসিফ ওকে বুকে রেখেই অলস গলায় বলল, সেদিন রাতে যখন কাঁদলে অসহায়ভাবে, তখনই জানিয়েছিলাম মনের কথা তোমাকে। জানি না তোমার মনে আছে কি না, কিন্তু আজ কি বললে পোশরাত? নিজেকে বিক্রি করতে চাইছো তুমি আমার কাছে? বিনিময়ে তোমাকে কি দিব? বিনিময়ে তো দেহ পাওয়া হয় হানি, মানুষ না। আমি তো মানুষ চেয়েছিলাম। নিজেকে এত ছোট কেন বানাও? আমি ছোটই, এতিমরা এমনই হয়। এদের ওপর সবাই শুধু রোব ঝাড়ে। ব্যাস, মায়া দেখানো ছেড়ে দিন আমাকে। চিন্তা নেই কিন্তু।
লাথি উষ্ঠা খেয়েও ছেড়ে যাব না, এখানেই থাকবো। এত সুখ ছেড়ে গেলে পাগল হয়ে যাব না? তৌসিফ এই দফায় ঠিক রইল না, পোষকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে গেল ও। এই পোশরাত, তুমি এমন বলছো কেন? আর কিভাবে বোঝাবো তোমাকে? মাপ চাইছি তো, সহজ হও আমার সাথে, এভাবে কথা বলো না প্লিজ। আমি সহ্য করতে পারছি না পোশরাত, তুমি ছাড়া আর কেউ নেই হানি। তুমি যদি বলো ওয়াদা করব আমি আজীবন স্বামীর অধিকার ফলাবো না। আর নারী থাকতে পারি পোশরাত, অনেক বছর থেকেছি আমি, বছরের পর বছর পার করেছি এই একা বিছানায়, চাইলেই কত শয্যাশায়ী হাজির, কিন্তু কখনো কাউকেই চাইনি। এই প্রথম তোমাকে চেয়েছিলাম, তোমাকে ছোট করতে চাইনি আমি। প্লিজ পোশরাত, ডোন্ট ডু দিস টু মি। পোষ নীরব রইতেই অস্থিরতা বাড়ল তৌসিফের। জেদ করো, জেদ দেখাও আমাকে হানি, আমি সব সয়ে নেব, কিন্তু এই নীরবতা না। তুমি কেন বোঝো না? তোমাকে ছাড়া চলে না আমার। প্লিজ না পোশরাত, আমাকে এতটা অসহায় করে তুলো না, নিজেকে ছোট করে আমাকে কষ্ট দিও না, আমি কাছে টানবো না আর। হু হু করে ওর বুকে কেঁদে উঠল পোশরাত। কাঁদতে কাঁদতেই তৌসিফের পিঠে কিল ঘুষি মারতে মারতে বলতে লাগলো, বজ্জাত লোক, খারাপ পুরুষ, কেন তখন বকেছেন, গাল চেপে ধরেছেন, আমি কষ্ট পাইনি? কি ভেবেছেন আমার কেউ নেই? ছাড়ুন আমাকে, এখন কেন বুকে ধরেন? দেহ দেই, বুকে কামড় দেই একদম, তখন বুঝবেন কেমন লাগে। উদম বুকে এই সন্ধ্যা রাতে বউ নিয়ে অসহায় অবস্থায় কাটল তৌসিফ। মেয়েটার আয়োডিন ডিফেন্সি এমনিতেই দুর্বল, তার মধ্যে খায় যতটা উলট পালট। তৌসিফের তো রিপোর্ট দেখেই তখন পাগল হয়ে ছুটে এলো। ওই বাচ্চাগুলোকে নিয়ে নিজে স্কুলে পড়ায়, কখনো এতিম বলে ছোট চোখে দেখেনি, অথচ আজ বইয়ের চোখে কি ইজ্জতটাই না গেল ওর। আফসোস হয়, বড়ই আফসোস হয় ওর। নাক টেনে টেনে পৌষ ডাকলো, এই শুনছেন? ধড়াক করে লাফিয়ে উঠল তৌসিফের বুক। এত রসের ডাক! না জানি কোন মাথায় বাঁশ ফাটানো আবদার এখনকার করে বসে। এমন এক মুহূর্তে যে তৌসিফকে রাস্তায় আন্ডারওয়্যার করে পরে নাচতে পড়তে পারে, তাই তৌসিফ তাইই করবে। কি মুশকিল, কি মুশকিল! এ তো মহা ঝামেলা। পৌষ ওর বুকে লোম টেনে দিতেই আউচ করে উঠল তৌসিফ। পৌষ লোম টেনে ধরতেই বলল, একটা দাবি ছিল, বলেই ছাড়ো। তৌসিফ বুকে হাত ডলে বলল, আপাতত বাঙালি এটা ছাড়া কিছুই বোঝে না। বলো কি দাবি আমার তোতা পাখি? সোহাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। হানি, এটা শুনবেন না? হুম, বিয়ের কথায় এগিয়ে রাখবো। আজ আমাকে অপমান করেছে ও, কাল কথা বলবো। আদরে আহ্লাদে পৌষ একটু আদরেই গোলে পানি পানি, তাই তো অতি হয়ে বলল, কথা শুনবেন একটা? শুনবো মানে? তুমি যদি এখন আমাকে হুক্কা হুহা ডাকতে বলো, আমি তাই করব হানি। পোষ গদগদ কণ্ঠে ডাকলো, কাল বাসায় যাব। কি? না, একদমই না, আমি থাকতে পারবো না। ও মামাতো ভাই, যাই না প্লিজ। চারিদিকে ফুরফুরে বাতাস, আকাশটাও ঘন কালো মেঘে ছেয়ে আছে। আবারও হুটহাট করে মেঘ সরে সেথায় জায়গা নিচ্ছে সূর্যের আলো। পর্দার ফাঁক ফোকর দিয়ে মৃদু আলোকে ছটা এসে হানা দিল পৌষের ছোট্ট মোঠে। ঘুমের মাঝে বিরক্ত হয়ে তৌসিফের বুকে আরেকটু লেগে নাক মুখ গুজে ঘুমালো পৌষ। একেবারে ঠান্ডা, তার মধ্যে সারা রাত রুমে এসি চলে। তৌসিফও ঠান্ডায় বইয়ের উষ্ণতা পেয়ে ওকে চেপে ধরল নিজের বুকে। গভীর উষ্ণ আলিঙ্গনে আপ্লুত এক পরিবেশ সৃষ্টি হলো। ভোর কেটেছে অল্প, তৌসিফের টাইমলি ঘুম ভাঙল। চোখ খুলল ধীরে ধীরে, তখনই খেয়াল হলো সে কাউকে নিজের মাঝে নিয়ে আসে। অধরের কোণ ঘেঁষে তখন হাসির ঝলক। তৌসিফ একটু ঝুঁকে চুমু দিল পৌষের মাথায়। এত আদুরে শান্ত, অথচ একে সজাগ করে দেখো, চিৎপটাং করে রেখে দিবে। আর একটু বুকে নিয়ে কপালে 4-5টা চুমু দিল তৌসিফ। মেয়েটা তার এত অন্যতম ভালোবাসা,
তার প্রতি দিনকে দিন তৌসিফ শুধু দুর্বলই হচ্ছে। এতদিন তো তার কোনো দুর্বলতাই ছিল না, এখন যেন তৌসিফের ভয়টা ও বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়িক কার্যক্রমে ভালোই শত্রুর আক্রমণের শিকার সে। হয় না, হায়না দৃষ্টি আকর্ষণ করা ভালোই আয়ত্ত হয়েছে। সামনে জি হুজুর বলা মানুষগুলোই পেছনে ছুরি হাতে দাঁড়িয়ে, সুযোগ বুঝেই ঝোপে কোপ মারবে তারা। উঠতে মন চায় না তৌসিফের, এত সুন্দর বউ রেখে কারই বা ভালো লাগে উঠতে। কিন্তু সমস্যা একটাই, তার এক রান দিতেই হবে। জিমে না গেলে তার ফিটনেস ঠিক থাকবে না। সে আরেক মহাকাব্য। উঠে যত্ন করে পোষকে গুছিয়ে রাখলো তৌসিফ। গলা অবধি কম্বল দিয়ে ঢেকে এসিটা অফ করে দিয়ে ফ্রেশ হয়ে জিম স্যুট পরে নিল। ফোনটা পকেটে ভরে অতি বিড়াল পায়ে সে রুম ত্যাগ করলো। পাশে যদি বউটা উঠে যায়। তৌসিফ যাওয়ার ঘন্টাখানিক পরে ঘুম ভেঙে উঠল পৌষ। আড়মোড়া ভেঙে উঠে পাশে হাতড়াতেই দেখে খালি। এটাই হয়, ঘুম থেকে উঠে জামাই মেলে না কাছে। কোথায় সকাল সকাল জামাইকে আদর সোহাগ দিয়ে তুলবে, তা না, বেটা আগেই ভেগে যায়। কি হইবে সেই পেটানো শরীরটা দিয়ে, যদি তোর বউকেই সকালে সময় না দিস। পোষ মুখ গোমড়া করে উঠে বিছানা গোছালো। রুমের সব পর্দা খুলে গেল। ওয়াশরুমে লাইটটা অন করেই আয়নায় নিজেকে হেসে ফেলল। এই লাইট নিয়ে কম তো কাহিনী হলো না, সাদা লাইট লাগিয়েই ছেড়েছে পৌষ। তৌসিফের মানুষটা খারাপ না, তবে পৌষের ওকে গিরগিটি মনে হয়। সে রং বদলায় হুটহাট। পৌষকে প্রচন্ড আঘাতও দিবে, আবার ভালোবাসাওই ভরে রাখবে। ব্রাশ করতে করতে পৌষ নিজেকে আয়নায় দেখল, অতঃপর শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিল। সামনের কাউসের সেলফগুলোতে সারি সারি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট রাখা। একটা খুলে ঘ্রাণ নিল পৌষ। মনে হলো একটু চোখে দেখতে, শুধু একটু সুন্দর ঘ্রাণ। লোভ বুঝি সামলানো যায়। একটু নিয়ে মুখে দিয়ে ওয়াক ওয়াক করে কুলি করে নিল। ঘ্রাণ ভালো, কিন্তু স্বাদ না। মুখ মুছে বেরিয়ে গেল পৌষ। নাস্তা নিজ হাতে বানাতে আর ভালো লাগে, তাই সোজা কিচেনে ঢুকলো। সুজি দিয়ে শুরুতেই হালুয়া বানাই পৌষ। যদিও জানা নেই তৌসিফ আদৌ পছন্দ করে কিনা, তবু আজ হালুয়া বানালো ও। ব্যস্ত হাতে রুটি বানিয়ে দিতেই বুয়া ভেজে ভেজে তুলল। তৌসিফ ফিরেছে মিনিট 10 হলো। এখনই গোসল করে সে টেবিলে আসবে। ভিজিয়ে রাখা পেস্তা, কাজু আর চীনা বাদামগুলো কেটে নিল পৌষ। হালুয়াতে ছিটিয়ে আর একটু নাড়াচাড়া দিতেই ঘ্রাণে মৌ মৌ করে উঠল চারপাশ। তৌসিফ রুম থেকেই ডাকলো, হানি। পৌষও কিচেন থেকে উত্তর দিল, কি? তৌসিফ কথা না বলে বেরিয়ে এলো। সবেই গোসল করেছে সে, আপাতত একটা সিট মাস্ক লাগানো মুখে। পৌষ হঠাৎই পেছনে ঘুরে তৌসিফকে দেখে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। চোখ বড় বড় করে ওর মুখ চেপে ধরে তৌসিফ। বুয়া সহ বাকিদের দেখে অভ্যাস। পৌষ হঠাৎ করেই চমকেছে ভালোই। কে জানে, দিন দাহারে রূপের সাগর দরিয়া সেজে ঘুরে তৌসিফ। পৌষ ঝটকা মেরে হাত সরালো ওর মুখ থেকে। হাতের খুন্তি উঁচু করে বলল, কি চাই তোমাকে? কাজ করছি। দেখলাম তো, যান এখন। মেয়েদের হার মানাবেন না আপনি। বুয়া সামনে, অথচ তৌসিফের ধ্যান নেই। সে পৌষের গালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিয়ে বলল, তোমার জন্যই তো। ঝটকা মেরে পুনরায় হাত সরালো পৌষ। মুখ ভেঙিয়ে বলল, জানা আছে বাবু মশাই, আপনি আজকের না পুরাতন বৈরাগী। তৌসিফ পৌষের গাল দুটো টেনে দিয়ে চলে গেল। মাস্ক তুলে ফেসটা একটু ম্যাসেজ করলো, অতঃপর মুখ ধুয়ে সিরাম লাগিয়ে ময়শ্চারাইজার দিল। এতেও কিন্তু শেষ নয়। সানস্ক্রিন লাগিয়ে বের হলো রুম থেকে। চেহারায় তখন তার আফটার ওয়ার্ক জিম গ্লো। পোস্ট টেবিলে গরম গরম রুটি আর হালুয়া রাখতেই তৌসিফকে খেয়াল করলো। চেহারা একদম চিকচিক করছে যেন। এতটা গ্লো কোথা থেকে এলো? মন চাইল গাল দুটো ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কুলালো না। যদি ছ্যাবলা ভাবে। তৌসিফের সামনে বুয়া ডিম সহ এক পদের ভাজি রেখে গেল। সোহাও এসে বসেছে। পৌষ তৌসিফের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, হালুয়া দেই? সোহা ফোড়ন কেটে বলে উঠল, এসব কি? কথা শেষ করার আগেই পৌষ ওকে একদম অগ্রাহ্য করে তৌসিফকে বলল, দিব, খাবেন?
তৌসিফ গাঢ় হাসলো, প্লেট বাড়িয়ে দিয়ে বলল, অনেক বছর খাই না হালুয়া, আগে মা বানাতো। পৌষ হাসি মুখে তুলে দিল। রুটি দিতেই একটা হালুয়া দিয়ে খেলো পৌষ। তৌসিফ ওর প্লেটে ডিম দিয়ে বলল, কোনো বাহানা না হানি, খেয়ে নাও। মুখ লটকালেও পৌষ ডিম খেলো। রোজ তাকে ধরে ডিম খাওয়াবে তৌসিফ। পৌষ আজ তর্ক না করেই খেয়ে উঠল। তৌসিফ রুমে যেতেই পৌষ কাজের বুয়াকে শুনিয়ে বলল, খালা, শীঘ্রই বিয়ে খাবে। বুয়া না বোঝে বলল, কার? কার আবার? আপনাদের মিনু আপার। সোয়া হঠাৎই দাঁড়িয়ে গেল। তার বিয়ে মানে? তৌসিফ কি ওই ভার্সিটির লেকচারারের সাথে তার বিয়েটা কি সত্যি দেবে? কফি হাতে রুমে ঢুকে তৌসিফের হাতে এক কাপ দিয়ে নিজের চা নিয়ে বারান্দায় চলে যায় পোষ। তার ভালো লাগে জায়গাটা। তৌসিফও পিছু পিছু চলে এসেছে এখানে। পোষ তখন রাস্তার দিকে তাকিয়ে আছে। ঘাটের পাশেই রাস্তা, একদম কাঁচা রাস্তা। সেখানেই দুটো গরু ছেড়ে রেখেছে কেউ। তারা ঘাসে মুখ ডুবিয়ে খাচ্ছে। আচমকায় পেছন থেকে ওকে জড়িয়ে ধরে তৌসিফ। পোষ মৃদু কেঁপে উঠল। হালকা স্বরে বলল, যদি চা পড়ে যেত? যেত না, আমি আছি তো। পোষ ছাড়ল না, আর তৌসিফও ছাড়ল না। তৌসিফ ধীরে বলল, কি দেখো? এই পুকুর ঘাটটা ভালো লাগতো আমার আগে থেকেই। রাস্তা থেকে তাকিয়ে দেখতাম, অথচ এখন কত কাছে। এত ভালো লাগে। হুম, এখানে পা ডুবিয়ে বসলে মজা লাগবে। আর ওই লোকটা কি চলে? ওই নৌকাটা কি চলে? চলে তো। আমি উঠলে আপনি বকবেন খুব? কেন? সন্ধ্যার সময় ওখানে যাবে না। কাল ওভাবে কেন আচরণ করলেন? একদিন বলবো। নৌকায় উঠতে চাই। বুড়িগঙ্গা ঘুরবে নাকি পদ্মা? এই পুকুরে। পৌষ রাত, প্লিজ। আচ্ছা। পৌষ লাফিয়ে উঠতে নিলেই ওর কাঁধে চুমু দেয় তৌসিফ। জানায়, আজ রাতে তোমায় নিয়ে বের হব। ফ্রেন্ডরা থাকবে। কোথায়? এক ফ্রেন্ডের নতুন শোরুম উদ্বোধন করেছে, তার পার্টি। ও, আমি যাব না। কেন? পৌষ চায়ে চুমুক দিল। জানালো, ওইসব বড়লোক পার্টি আমার পছন্দ না, ফালতু লাগে। আমি থাকবো তো হানি। নো। ইয়া, না বলেছি তো। একদম ওকে থামিয়ে দিল তৌসিফ। পোষ বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াক ওয়াক করে উঠল। ঠোঁট মুছতে মুছতে বলল, কফি খেয়ে মুখ তিতা করে এখন আমার মুখও তিতা করে দিয়েছেন। খারাপ লোক কোথাকার। বলেই চায়ে চুমুক দিল। পোষ অবাক হয়ে এলো। কফি এতটাই তেতো কি করে তৌসিফ খায় যে ওর মুখ এখনো তেতো হয়ে আছে? এদিকে চাপা হাসছে তৌসিফ, তা দেখে রেগে যায় পৌষ। আল্লাহ, মানুষ